আপনাকে না বলেছিলাম তুলো কিনে আনতে, রাতে কানে দিয়ে ঘুমোবো। দেখলেন তো এখন চিৎকারে রীতিমতো কান দিয়ে রক্ত বেরিয়ে আসার উপক্রম। আবির্ভাব ভারী নিঃশ্বাস ত্যাগ করলো। শ্রেতাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পছন্দ হয়েছে? এইভাবে বলো না মাই লাভ, সে অসুস্থ, আমাদের গিয়ে দেখা উচিত। এইভাবে দিনের পর দিন চোখের সামনে কাউকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে পারবো না আমরা, তুমি জানো তো। সাথে সাথে লাফিয়ে সজাগ হয়ে গেল শ্রেতা। সোজা হয়ে বসে আতঙ্কিত দৃষ্টি মেলে তাকালো আবির্ভাবের পানে। আবির্ভাব পুনরায় বুকে টেনে নিয়ে বলল, আমি তো দেখলেই বুঝতে পারবো ওর প্রবলেমটা কি। তাই আমার মনে হয় আমার আর চুপ করে বসে থাকা উচিত না, আমার ওকে গিয়ে দেখা উচিত। বলে বিছানা থেকে নামতে নিল আবির্ভাব। সাথে সাথে খপ করে তার বাহু আঁকড়ে ধরল শ্রেতা। ভয়ার্ত চোখে দুপাশে মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করলো। আবির্ভাব বুঝলো মেয়েটার ভয়ের কারণ, কিন্তু সে নিরুপায়। এভাবে নিজের পোশাককে অসম্মান করতে পারবে না সে। আবির্ভাব শ্রেতার ফুলো ফুলো গালে ঠেসে একটা চুমু খেয়ে বলল, সবার উপরে আমার একটাই পরিচয় মাই লাভ, আর সেটা হলো আমি সাধারণ মানুষের সেবক। আমি একজন ডাক্তার। কেউ শেষ হয়ে যাচ্ছে দেখেও মুখ লুকিয়ে বসে থাকা যায় না। মানুষ হিসেবে আবির্ভাব রায়চৌধুরী স্বার্থপর হলেও ডাক্তার হিসেবে আবির্ভাব রায়চৌধুরী কখনো স্বার্থপর হতে পারবে না। বাইরের তীব্র শব্দটা এবার আরো জোরালো হলো। শ্রেতার চোখের পানি চিকচিক করছে। আবির্ভাব ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। শ্রেতার নিজের কপাল চাপড়াতে মন চাচ্ছে। সারা দুনিয়া থাকতে এই বাড়িতেই পাগল থাকতে হলো। না জানি এবার তাদের কত বড় বিপদে পড়তে হয়। এমন নয় যে শ্রেতা লোকটাকে সাহায্য করতে চায় না, কিন্তু এখানে কিছু করলে নিজেদের পরিচয় প্রকাশ হতে 2 মিনিটও লাগবে না। শ্রেতা আর ভাবতে পারল না, ছুটে গেল আবির্ভাবের পিছু পিছু। বাইরের ঘন কুয়াশার সাথে চারপাশে ঝিঝি পোকার ডাক। পর্দার বাড়ির পূর্বের পুকুর ঘাট পেরিয়ে চারদিক খোলা টিনের চালার মধ্যভাগের পিলারে শক্ত মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কাউকে। সে প্রতিনিয়ত গলা ফাটিয়ে চিৎকার করছে আর জোরে জোরে কাঁদছে। শরীরে ধুলো ভালি মাখা, ময়লা কাপড় আর এলোমেলো জট পাকানো চুলের মধ্যে মুখটা দেখা যাচ্ছে না। তার এক পাশে পর্দার সাহেব আর তার স্ত্রী দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। এ বাড়িতে আবির্ভাবরা এসেছে প্রায় 25 দিন, কিন্তু এক রাতও তারা ঠিক মতো ঘুমাতে পারেনি চিৎকার আর কান্নার জন্য। লোকমুখে শুনেছে পর্দার সাহেবের একমাত্র মেয়েটা নাকি পাগল। এর জন্য রাত হলে চারপাশের কেউ ঠিক মতো ঘুমাতে পারে না। যেই রাত গভীর হয় সেই চিৎকার কান্না আর আহাজারি শুরু হয়। আবির্ভাব অনেকবার চেয়েছে মেয়েটাকে দেখতে, কিন্তু শ্রেতা কখনো আসতে দেয়নি। কারণ আবির্ভাব তাকে মেন্টালি অ্যাডভাইস দিলে বা ঔষধ সাজেস্ট করলে তাদের ধরা পড়তে 2 দিন লাগবে না। তাই ওর মনের ভয়টাও নেহাত ভুল নয়। কিন্তু কি করার, আবির্ভাব যে শপথ নিয়েছে অসুস্থ মানুষের সেবা করার, সবার আগে তার পরিচয়। সে এখন ডাক্তার। এভাবে অসুস্থ রোগী চোখের সামনে দেখেও ডাক্তাররা হাত গুটিয়ে বসে থাকতে পারে না। তাই আজ আবির্ভাবও পারেনি। আবির্ভাব শান্ত চোখে মেয়েটাকে দেখতে দেখতে এসে ধীর পায়ে দাঁড়ালো পর্দার সাহেবের পাশে। মেয়েটি এখনো অস্বাভাবিক আক্রান্ত আচরণ করছে। আবির্ভাব মেয়েটার পানে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে জানতে চাইল, ওনার আসল সমস্যা কি চাচা? পর্দা সাহেব জল ভরা নয়নে আঙ্গুলের আগায় চশমা ঠেলে তাকালো সামনের লম্বা চওড়া গঠনের ছেলেটার দিকে। আঁচলে মুখ গুজে তৎক্ষণাৎ হু হু করে কেঁদে উঠলেন মনোয়ারা বেগম। শ্রেতাও হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো আবির্ভাবের পাশে। পর্দার সাহেব হাত উঠিয়ে পাঞ্জাবির হাতায় চোখ মুছলেন। নিজের আদরের মেয়েটার দিকে তাকালে কোনো মতেই বুক ধরাতে পারেন না তিনি। আবির্ভাব পুনরায় প্রশ্ন করল, কি হয়েছিল ওনার? আর ওনাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কেন ডাক্তার দেখাননি? পর্দার সাহেব সামনে দাঁড়ালো। ছেলেটার কৌতূহলী চোখের দিকে তাকালেন। কি বলবেন বুঝতে পারলেন না। শ্রেতা আবির্ভাবের বাহু চেপে ধরল। অশ্রুসিক্ত চোখ দুটো দুপাশে নেড়ে বোঝালো। এমন কিছু করো না যাতে এদের সন্দেহ হয়। আবির্ভাব শ্রেতার ভয়ার্ত কথাগুলো বুঝলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সামনে পিলারে বাঁধা মানসিক ভারসাম্যহীন মেয়েটার দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপনার মেয়ে কি হঠাৎ করে বড় মানসিক আঘাত পেয়েছে, যেটা সে মানতে বা সহ্য করতে পারেনি?
পর্দার সাহেব ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। আবির্ভাব শ্রেতার হাত সরিয়ে ধীর কদমে এগিয়ে গেল মেয়েটার দিকে। পর্দার সাহেব আঁতকে উঠে বললেন, ওর কাছে যেও না বাবা, ও মানুষ চিনতে পারে না। আবির্ভাব শুনল না, সোজা গিয়ে মেয়েটার সামনে হাঁটু মুড়ে বসলো। খুব নিকটে কারো উপস্থিতি আজ করে হঠাৎই একদম চুপ মরে গেল মেয়েটা। সকল বিলাপ থামিয়ে একদম শান্ত হয়ে গেল। আবির্ভাব মেয়েটার হাতের নাড়ি চেপে ধরতেই কেঁপে উঠল মেয়েটা। মুখের উপর এলোমেলো চুলগুলো সরিয়ে চোখ বড় বড় করে তাকালো আবির্ভাবের দিকে। সাথে সাথেই কয়েক মুহূর্তের ব্যবধানে ঘটে গেল এক অপ্রত্যাশিত কাণ্ড। সে দৃশ্য দেখে রাগে তেলে বেগুনে জ্বলে উঠল শ্রেতা। কেউ কিছু বোঝার আগেই ধাক্কা মেরে মেয়েটিকে সরিয়ে দিল আবির্ভাবের থেকে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল সকলে। আবির্ভাব শ্রেতার মুখের দিকে চেয়ে দেখলো শ্রেতা ক্রোধে ফেটে পড়ছে। মনে হচ্ছে পাগল মেয়েটাকে এখনই কাঁচা চিবিয়ে খাবে। আবির্ভাব দীর্ঘশ্বাস ফেলে শ্রেতার কানে কানে ফিসফিসিয়ে বলল, কি করছো মাই লাভ? ওদের সামনেই ওনাদের মেয়েকে হাট করছো? এর উপর মেয়েটা অসুস্থ। এই কথায় গরম কড়াইতে পানি দেওয়ার মতো স্যাপ করে উঠল শ্রেতা। ক্রোধে ফুঁসে উঠে বলল, তো কি আদর করবো ওই মেয়েটাকে? দেখছেন না যাতে পাগল হলেও তালে ঠিকই আছে। দেখলেন না সামনে যেতেই আপনাকে কিভাবে খপাত করে ধরলো। অন্য একটা মেয়ের কাছে নিজের মেয়ের সম্বন্ধে এমন কথা শুনে লজ্জায় মাথা নিচু করে নিলেন পর্দার সাহেব। অসহায়ত্ব কণ্ঠে বললেন, তুমি যেমনটা ভাবছো তেমন নয় মা। ওনার কথার মাঝেই পুনরায় আবির্ভাবের হাত টেনে ধরল মেয়েটি। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, তুমি এসেছো ইন্দ্র, আমি জানতাম তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। শ্রেতা পুনরায় ঝাড়া মেরে হাত সরিয়ে দিল। এক পলক মেয়েটার উৎফুল্ল মুখের দিকে চেয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ল আবির্ভাব। পর্দার সাহেবের সম্মুখে এসে স্পষ্ট কণ্ঠে জানতে চাইল, আসল ঘটনা কি চাচা? কে ইন্দ্র? পর্দার সাহেব ইতস্তত করতে করতে এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। মেয়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইন্দ্রনীশ এই এলাকারই ছেলে যাকে আমার মেয়ের মন প্রাণ দিয়ে ভালোবাসছিল। আবির্ভাব মুখ কুচকাল, সন্দেহিত গলায় জানতে চাইল, ইন্দ্রনীশ নামটা সনাতনী না? পর্দার সাহেব উপর নিচ মাথা ঝাঁকালেন। হ্যাঁ, ছেলেটা হিন্দু ধর্মে ছিল। ইন্দ্রনীশ ভট্টাচার্য। তারপর কি হলো? ইন্দ্রনীশ ছিল এই এলাকার সুনামধন্য ব্রাহ্মণ পরিবারের ছেলে। আমি জানি না বাবা কোথা থেকে কত দূর কী হয়েছে, কিন্তু হঠাৎ একদিন দূর থেকে জানতে পারি ভট্টাচার্য বাড়িতে নাকি অনেক বড় ঝামেলা লেগেছে। কী নিয়ে জানতাম না, তাই আগ্রহ দেখায়নি। এরপর থেকেই মানুষের কেমন যেন চোখে যেন ডাকাতে লাগলো আমাকে। দেখলেই কানা ঘুষা করতো, ফিসফিসিয়ে কিছু বলতো, বুঝতাম না। ঠিক 2 দিন পরে ইন্দ্রনীশের বড় জেঠু অনিমেষ ভট্টাচার্য আমাদের বাড়িতে আসেন। সেদিন ওনাকে দেখে বেশ অবাক হয়েছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি নিজের পুরুষজাত সন্তানের জন্য সেদিন জীবনে প্রথম এমনভাবে অপমানিত হতে হবে আমাকে। আমার মেয়ে আমার এত বছর অর্জিত সকল মান সম্মান এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। পুরো এলাকায় ধি ধি পড়ে যায় আমার মেয়ে নাকি ব্রাহ্মণ বাড়ির ছেলের সাথে কত রকম কথা মানুষ বানিয়ে বলতে শুরু করে। মেয়েকে বাধ্য হয়ে ঘরে আটকে রাখি, তবুও মানুষ শান্ত হয় না। গ্রামের মানুষের স্বভাবই তাই, তিলকে তাল করা। এক পর্যায়ে বিচার সালিশ বসে, আর এক বাক্য সকলে বলে এই গ্রাম থেকে এসব অনাচার হবে না, 1 জন 10 জনকে নষ্ট করবে। তাই কি হয়, মেয়েকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিতে হবে, না হলে গ্রাম ছাড়তে হবে। আমরা কোথায় যেতাম বাবা? আমাদের এই গ্রাম ছাড়া কোথাও কেউ নেই। আর মেয়েটাও বিয়ের উপযুক্ত ছিল, তাই তাদের দেওয়া প্রথম রাস্তায় বেছে নেই। এক না এক সময় তো মেয়েকে বিয়ে দিতেই হবে। তারপর মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেক পাত্র দেখি, কিন্তু কোনো পরিবার আমার মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে রাজি হয় না। এমন নয় যে আমার মেয়ে দেখতে শুনতে খারাপ ছিল, আমার মেয়ের মতো মেয়ে এই পুরো গ্রামের 2টো ছিল না। তবুও কেন পরিবার প্রস্তুত ছিল না আমার মেয়েকে ছেলের ভোগ করতে? কারণ ততদিন অনেক বদনাম হয়ে গিয়েছিল। তারা 2 জন আরও বেপরোয়া হয়ে উঠেছিল, পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছিল। তখন সামাজিক চাপ এত বেড়ে গিয়েছিল যে তাকে আর আমি বাসায় রাখতে পারতাম না। তাই বাধ্য হয়ে পাশের মসজিদের ইমামের সাথে মেয়ের বিয়ে দিতে হয়েছে। ওই ইমাম নিজেও আমার মেয়ের উপযুক্ত ছিলেন না। বয়স হয়তো তার 45 বা তারও অধিক। ঘরে 2টো বউ আর বাচ্চাও ছিল। সব জেনে শুনে আমার মেয়েটাকে মুখ বেঁধে পানিতে ফেলে দেই।
আমি যে অসহায় হত দরিদ্র, আমার এত সামর্থ্য নেই মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার। এই বাড়িটা ছাড়া আমার আর কিছু নেই। একমাত্র মেয়ে ছিল জীবনের সম্বল ভেবেছিলাম তাকে, ভেবেছিলাম অনেক বড় ঘরে বিয়ে দিব। আলাপও আসতো কিন্তু মেয়ের পড়ার বাহানা দিয়ে রাজি হতো না। জানো বাবা, মেয়েটা আমার বিয়ের দিন পা জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল যেন তাকে বিয়ে না দেয়। ওই ছেলেটাও সেদিন পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল, কিন্তু তাকেও বেঁধে রাখা হয়েছিল। কি পাশবিক আচরণ করেছিলাম সেদিন ছেলে মেয়ে দুটোর ওপর। তাদের এক ফোঁটা কান্নাও সেদিন কেউ শুনতে চায়নি। ব্রাহ্মণ পরিবার ভেবেছিল তারা হয়তো মুক্তি পেয়ে যাবে, কিন্তু মানুষ যা ভাবে সবসময় কি আর তা হয়? বিয়ের পরের দিন ঘরের দরজা ভেঙে ভেতরে দেখে ইন্দ্রনীশের লাশ বের করা হয়। তরতাজা যুবক ছেলেটা এক রাতেই সকলকে ছেড়ে চলে যায়। আর এই কথা শোনা মাত্রই আমার মেয়েটা সেই যে মানসিক ভারসাম্য হারায়, আজ অবধি এমনকি কাউকে চিনতে পারে না। ইন্দ্রনীশের মতো চেহারা কাউকে দেখলে ইন্দ্র বলে জড়িয়ে ধরে। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। ডাক্তাররা সাপ জানিয়ে দিয়েছে ওর পৃথিবীতে ইন্দ্রনীশ ব্যতীত অন্য কিছু আর অস্তিত্বই রাখে না। পর্দার সাহেব বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে উঠলেন। শ্রেতা ও আবির্ভাব সবটা শুনে তবদা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বা ক্রুদ্ধ হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। এসব শুনে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। শ্রেতা আবির্ভাব শ্রেতার অবস্থা বুঝে শক্ত করে ওর হাতের মুঠো চেপে ধরল, চোখের ইশারায় বুঝালো এমনটা আমাদের সাথে কখনোই হবে না। বলা ভালো মেয়ে। পর্দার সাহেবের মেয়েটার নাম চন্দ্রা। আবির্ভাব চন্দ্রার অবস্থা দেখে শ্রেতাকে নিয়ে ঘরে চলে এলো। একটা সাদা কাগজে কিছু মেডিসিনের নাম লিখে পর্দার সাহেবের হাতে দিয়ে স্বাভাবিকভাবে বলল, এই ওষুধগুলো কিনে আনবেন, বাকিটা আমি দেখব। পর্দার সাহেব অবাক হয়ে কাগজটার দিকে তাকিয়ে বললেন। তুমি ওষুধ লিখতে জানো? আবির্ভাব কোনো দ্বিধা না রেখেই বলল, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ, খুব নামকরা নয়, তবে মোটামুটি ভালোই পারি। আপনি যদি আমার উপর বিশ্বাস রাখেন তাহলে এই ওষুধগুলো একটু এনে দিন, বাকিটা আমি দেখছি। বলে আবির্ভাব তার ঘরে চলে গেল। পর্দার সাহেব সন্ধিয়ান চোখে তাকিয়ে রইলেন তার যাওয়ার পানে। হাতে থাকা চিরকুটটা খুলে দেখলেন হিবিজিবি কিছু লাইন লেখা। তিনি আর বেশি ভাবলেন না, নিজের ঘরে চলে গেলেন। আহ ভাই, শীতের সকালে এক কাপ চায়ের কাছে বইয়ের একটা গরম গরম চুমু পুরোই ফেল। ধোয়া ওঠা গরম চায়ের কাপে উষ্ণ এক চুমু দিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে কথাখানা বলল রাজ। ড্রয়িং রুমের 2 সিটার সোফাতে পায়ের উপর পা তুলে বসে আছে রাজ। তার এক পাশে তন্ময় ও অন্য পাশে অরণ্য। অরণ্য গরম গরম ভাপা পিঠা নলেন গুড়ে চুবিয়ে মুখে পুরে নিল। চিবুতে চিবুতে তন্ময়ের উদ্দেশ্যে বলল, বুঝলি পার্টনার, শিয়াল যখন মুরগি ধরতে গিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে আসে তখনই মনের দুঃখে এসব বলে। তন্ময় দ্রুত সম্মতি জানিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রাজের কাঁধ চাপড়ে মুখ চুন করে বলল, একটা ভুল বলে ফেলেছিস পার্টনার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের মুখটা তো দেখ। অরণ্য খাওয়া থামিয়ে দিল। দুঃখী দুঃখী মুখ করে তাকালো রাজের দিকে। রাজ ভ্রু কুঁচকে দু ভাইয়ের বাড়াবাড়ি দেখছে। তন্ময় চোখ মোছার ভান করে বলল, আসলে যতই চেষ্টা করুক শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? মাছের লেজটা ঠিকই বেরিয়ে যায়। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুরগি ভেবে সাপের গর্দে হাত ঢুকিয়ে সকাল সকাল সবল খেয়ে মুখ ঝুলিয়ে এসেছে। প্রীতম আবিরাজকে কোলে নিয়ে তাদের পাশে এসে বসতে বসতে বলল, সকাল সকাল শুরু হয়ে গেছে বুড়ো বাদরদের বাদরামে। আম্মু, এক কাপ কফি দাও তো। বসে বসে হাঁক ছাড়লো প্রেম। সমুদ্র ওর পাশে বসেই ম্যাগাজিন পড়ছে। এখনই দিচ্ছি আব্বু। দেখতে দেখতে সাদমান শিকদার, খালিদ শিকদার, সাজিদ ও সাহেব শিকদারও গায়ে শাল পেঁচিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। বাপ চাচাদের দেখে ভদ্র হয়ে গেল সকলে। অনুশ্রী বেগম সকলকে চা নাস্তা এনে দিলেন। কুয়াশা জমিয়ে ঝাপসা হয়ে গেছে রান্নাঘরের জানালার কাছ। তনুশ্রী বেগম, অনন্যা বেগম ও অর্থী বেগম রান্নাঘরে শীতকালীন পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি মেখে চলছে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটি, তাই দুপুরের রান্নায় বিশেষ আয়োজনে ব্যস্ত শিকদার বাড়ির গিন্নিরা। অনুশ্রী বেগম ভেটকি মাছ নুন হলুদ সর্ষে বাটা দিয়ে ম্যাগনেট করতে গিয়েই হঠাৎ বাড়ির ডোরবেল বেজে উঠল।
তিনি হাত জোড়া থাকায় ছোট বোনকে উদ্দেশ্য করে বললেন, অনু, যাও তো, গিয়ে দরজাটা খুলে দেখ কে এসেছে। অনন্যা বেগমও তাই করলেন। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলেন। দেখলেন ততক্ষণে তন্ময় দরজা খুলে দিয়েছে। অনন্যা বেগম গভীর উৎসাহ নিয়ে তাকালেন বাইরে। তন্ময় এই কাক ভরে শুদ্ধ আর প্রিয়স্মিতাকে বাহির থেকে আসতে দেখে অবাক হয়ে বলল, এই আপা আর দোলা ভাই, এই ঠান্ডার মধ্যে তোমরা বাইরে থেকে আসছো? আম্মা জানরা দেখলে একটা মারও পিঠের বাইরে পড়বে না। প্রিয়স্মিতার গায়ে কোনো শীত নিরোধ বস্ত্র নেই, কেবল শুদ্ধ মেডিকেল অ্যাপ্রন জড়ানো। অনন্যা বেগম মেয়ের এই খামখেয়ালি দেখে চটে গেলেন। দ্রুত মেয়ের দিকে এগিয়ে এসে বললেন, কি রে প্রিয়, তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? এই ঠান্ডার মধ্যে তুই এই অবস্থায় খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস। একবার ঠান্ডা লাগলে কি হবে বুঝতে পারছিস? বলতে বলতে হঠাৎ কণ্ঠ থেমে গেল অনন্যা বেগমের। চোখের সামনে চরম আশ্চর্যজনক কিছু দেখে মাথা চক্কর দিয়ে উঠল। তার পায়ের নিচে শক্ত জমির টুকরো যেন সরে গেল। ওনার ঠিক 2 হাত সম্মুখে শুদ্ধ প্রিয়স্মিতা দাঁড়ানো, তাদের পাশাপাশি এসে দাঁড়ালো আরেক যুগল। তন্ময় চোয়াল ঝুলিয়ে হা করে চেয়ে রইল ওদের 4 জনের দিকে। প্রিয় আপুর মতো একই রকম হুবহুব দুজনকে দেখতে দেখতে চোখ ঘুরিয়ে ঠাস করে মাটিতে উল্টে পড়ল তন্ময়। কি রে, কে এসেছে? বলতে বলতে এগিয়ে এলেন অনুশ্রী বেগম। দ্বিতীয় কিছু বলার আগে সামনে তাকাতেই নিস্তব্ধ হয়ে গেলেন তিনিও। প্রিয়স্মিতা আর প্রিয়তা একে অপরের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসে। সাদমান শিকদার চিনি ছাড়া করার লিগার দেওয়া তিতকুটে চা চুমুক দিচ্ছে, আর এক চুমুকেই সারা মুখ তেতো হয়ে যায়। হাই ব্লাড প্রেশার কিনা মেজাজটাও চড়ে থাকে সব সময়। তিনি খবরের কাগজে চোখ বুলাতে বুলাতে কর্কশ গলায় বললেন, কে এসেছে অনু? সাদমান শিকদারের কথার পরিপ্রেক্ষিতে প্রত্যুত্তর করলেন না অনুশ্রী বেগম। তখনও ঠায় এক দৃষ্টিতে চেয়ে রইল হুবহু দুটো মুখের দিকে। প্রণয় ও শুদ্ধ মা চাচিদের পাত্তা না দিয়ে নিজ নিজ সহধর্মীদের হাত আঁকড়ে ধরে প্রবেশ করল বাড়ির ভেতর। চোখ মুখে ঝুলছে তাদের বিস্তর শয়তানি হাসি। জবাব না আসতেই বিরক্ত হলেন সাদমান শিকদার। মুখের উপর থেকে খবরের কাগজটা সরিয়ে সামনে দৃষ্টিপাত করতেই 550 ভোল্টের ঝটকা খেলেন। গলায় পৌঁছানোর চাটা এক লাফে মাথায় উঠে গেল। সাথে সাথেই চোখ মুখ কুঁচকে কেসে উঠলেন সাদমান শিকদার। বিস্ময়ে ওনার চোখ দুটো ইতিমধ্যেই বৃত্ত আকৃতি ধারণ করেছে। মুখ যেন কোনো রায় নেই। অরণ্য, সমুদ্র, রাস, প্রেম, প্রীতম ওরা নিজেদের মতো শীতকালীন ভাপা পিঠা এনজয় করছিল, কিন্তু সাদমান শিকদারের এমন রিয়াকশন দেখে তারাও ভ্রু কুঁচকালো। খালিদ শিকদার, সাজিদ শিকদার ও সাহেব শিকদার সাদমান শিকদারের পাশে বসেছিলেন, তাই ওনার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই তারাও বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। প্রিয়তা আর প্রিয়স্মিতাকে পাশাপাশি দেখে বুকটা ছ্যাদ করে উঠল সাজিদ শিকদারের। এই হাড় কাঁপানো শীতের সকালেও ওনার কপাল বেয়ে দরদর করে তরল ধারা নেমে আসতে দেখা গেল। সকলের রিয়াকশন দেখে ঠোঁট এলিয়ে শয়তানি হাসল প্রিয়স্মিতা। এভাবে তো হাটে হাড়ি ভাঙতে চেয়েছিল, তাই সবাইকে আরও একটু চমকে দিতে আচমকা চেঁচিয়ে বলে উঠল, সারপ্রাইজ! এক চিৎকারে কেঁপে উঠলেন সকলে। ঘোর কেটে গেল সবার। ধরফড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সাজিদ শিকদার। প্রিয়স্মিতা বাঁকা হেসে পায়ে পায়ে এগিয়ে গেল ওনার নিকট। ওনার ভীত সন্ত্রস্ত মুখটা দেখে তার ভীষণ হাসি পেল, তবে হাসল না। সাজিদ শিকদারের কানের কাছে ঠোঁট নিয়ে রহস্যময় কণ্ঠে বলল, আমার সারপ্রাইজটা পছন্দ হয়েছে পাপ্পা। তুমি তো জানো আমি অলওয়েজ সারপ্রাইজ দিতে বেশি পছন্দ করি। ओ बात कुछ ऐसी है, रस बनाना तुम्हारा खून में है, लेकिन रस छुपा करके रखना मेरा खून में नहीं है। भले हमारा खून का रिश्ता क्यों ना हो, और अब जो होगा वो हमारे बस में नहीं है। সাজিদ শিকদার থরথর করে কেঁপে উঠলেন মেয়ের ইঙ্গিতপূর্ণ বাক্যে। সকলের দৃষ্টি যে ওনার ওপর সেটা উনি না দেখেই বেশ বুঝতে পারলেন। এই মেয়েটা ওনার অত্যন্ত দুরন্ত শিকদারদের রক্তের
প্রবাহমান বংশীয় কোনো কিছুই ছেড়ে আসেনি। কিন্তু এত বছরের গোপন রহস্য যদি ফাঁস হয়ে যায়, তবে এই বয়সে সবটা সামাল দেওয়া ওনার জন্য বেশ কষ্টের হয়ে যাবে। প্রিয়তা ও প্রিয়স্মিতার পাশে এসে দাঁড়ালো। সাজিদ শিকদারের ঘাবড়ে যাওয়া মুখটা দেখে ভ্রু কুঁচকে বলল, এভাবে ঘামছো কেন আব্বু? ভয় পাচ্ছো? এটাই ভাবছো যে এত বছরের গোপন রহস্য ফাঁস হয়ে গেলে সামাল দেবে কিভাবে? প্রিয়তার কণ্ঠ শুনে ভেতর থেকে নড়ে উঠলেন সাজিদ শিকদার। বাড়ির অন্য সদস্যরা হা করে একবার প্রিয়তার দিকে তাকাচ্ছে তো একবার প্রিয়স্মিতার দিকে। তাদের অবচেতন মন হয়তো অমিল খুঁজতে ব্যস্ত, কিন্তু তাদের অদৃষ্ট মন্দ বিধাতা সৃষ্টি এই দু বোনের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য ব্যতীত অন্য কোনো অমিল পরিলক্ষিত হয় না। সাজিদ শিকদার কয়েকক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে আস্তে করে প্রিয়স্মিতাকে বললেন, তুমি এখানে কেন? আর তুমি এদেরকে কিভাবে? মুখ দেখে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। ওনার ফ্যাকাশে মুখটা দেখে আর হাসি চাপতে পারল না প্রিয়স্মিতা। হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। চমকালেন সাজিদ শিকদার। প্রহেলিকা ফোন চাপতে চাপতে সিঁড়ি দিয়ে নামছিল। চেঁচামেচি শুনে ড্রয়িং রুমের দিকে তাকাতেই পা ফ্রিজ হয়ে গেল তৎক্ষণাৎ। অনন্যা বেগম আর ধৈর্য ধরতে পারলেন না। নিজের মেয়ের মতো একই চেহারার দুজনকে দেখে মাথা ঘুরছে ওনার। প্রিয়স্মিতাকে পাগলের মতো হাসতে দেখে থমকে গেল প্রীতম। কি পাগলামি হচ্ছে এগুলো? এখানে আমার বোনের মতো একই রকম দেখতে দুজনে কিভাবে হতে পারে? পাশ থেকে শুদ্ধের ভাবশীলীন কণ্ঠের উত্তর, কি জানি হতেও পারে। তবে শালাবাবু, একটা কথা ক্লিয়ার করে বলি, ওটা আমার বউ আর এটা আমার বন্ধুর বউ। বাকি আর আমরা কিছু জানি না। আপনাদের ফ্যামিলি ম্যাটার আপনারাই বুঝেন, দেখেন, যা ভালো মনে করে করেন। এসব মেলো ড্রামা দেখতে আমার ইন্টারেস্টেড নয়। প্রণয়ও একই ভঙ্গিতে বলল, আপনাদের ড্রামা শেষ হলে আমাদের বউগুলো আমাদের ঘরে পাঠিয়ে দেবেন। ওকে গাইস, কন্টিনিউ। বলে ধপাধপ পা ফেলে ওরা দুজন চলে গেল নিজেদের ঘরে। শুদ্ধের কথাগুলো শুনে ক্যাশ করে বুকে কিছু একটা বিঁধল প্রহেলিকা। এদের আবার কথা শুনে প্রীতমের এবার পাগল পাগল লাগছে। সে প্রিয়তা আর প্রিয়স্মিতার দিকে চেয়ে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে এখানে? কি সব বলছো তোমরা? আর ভাইয়ারা এগুলো কি বলে গেল? তোমরা দুজন আসলে কি? আর আমার বোন কোথায়? প্রিয়তা আর প্রিয়স্মিতা একসাথে বলল, আমরা দুজনেই তোমার বোন। মানে? প্রিয়তার রহস্যময় কণ্ঠে হাসল, মানে আই এম তনয়া শিকদার প্রিয়তা, ওয়াইফ অফ আবরার শিকদার প্রণয়। প্রিয়স্মিতা বলল, অ্যান্ড আম মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা, ওয়াইফ অফ আবদ্ধ চৌধুরী শুদ্ধ। হোয়াট? Yes, we are sister of Pratik Shikdar Pritam and daughter of Sajid Shikdar. প্রীতম হতবাক মুখে বলল, এটা কিভাবে পসিবল? আমার বোন শুধু একটা প্রিয়তা, আর তার সাথে এই শুদ্ধ ভাইয়ার বিয়ে হয়েছে। পাশ থেকে তড়িৎ বেগে মাথা নাড়িয়ে প্রিয়তা বলল, নাউজুবিল্লাহ, আমি কেন আমার বোনের জামাইকে বিয়ে করতে যাব যেখানে আমার নিজস্ব একটা কিউট জামাই আছে? প্রীতম কিছু বলবে তার পূর্বে সাদমান শিকদার গর্জে উঠলেন, একদম চুপ সবাই, একটাও অযথা বাক্য যেন কারো গলা দিয়ে বের না হয়। বজ্র কণ্ঠের ধমকে সকলের ফিসফাস বন্ধ হলো। সাদমান শিকদার প্রিয়তা আর প্রিয়স্মিতাকে পাশাপাশি দাঁড় করিয়ে বললেন, সাদমান শিকদারের বাড়িতে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলার শাস্তি কি তোমরা জানো? তোমরা আমার বাড়িতে দাঁড়িয়ে যা কিছু একটা বলে দেবে আর সেটা আমরা সবাই বিশ্বাস করে নেব, এটা বাবাটা নেহাত বোকামি। সত্যি বলো, কে তোমরা? তোমাদের মধ্যে আসল কে? আর দুজনেই একদম হুবহু দেখতে কিভাবে হলো? প্রিয়তা প্রশ্ন করল, আসল মানে তুমি কাকে চাও বড় আপু? তোমাদের মধ্যে প্রিয়তা কে? আমি। তাহলে ওকে? আমি প্রিয়স্মিতা। সাদমান শিকদার কঠিন স্বরে বললেন, কিন্তু এই নামের কেউ আমাদের বংশে নেই। তোমার আসল পরিচয় কি? আর ওর মতো দেখতে কিভাবে হলে? সাদমান শিকদারের কৌতূহল দেখে রহস্য খেলে গেল প্রিয়স্মিতার চোখে। সাদিদ শিকদারকে দেখিয়ে বলল, ওনাকে জিজ্ঞেস করুন আমি আসলে কে। আমার থেকে বেটার আনসার উনি দিতে পারবেন। সাদিদ শিকদার ততস্থ হয়ে দাঁড়িয়ে রইলেন। সাদমান শিকদার ভ্রু কুঞ্চিত করে তাকালেন ভাইয়ের দিকে। ভারী গমগমে আওয়াজে প্রশ্ন করলেন, মেয়েটা কে সাজিদ? উপস্থিত সকলের চোখ মুখে চাপা কৌতূহল। সকলে সাদিদ শিকদারের পানে চেয়ে আছে উত্তরের আশায়।
সাজিদ শিকদার এবার চোরা চোখে চাইলেন অনন্যা বেগমের দিকে। অনন্যা বেগমের চেহারায় বিস্ময়। সাদমান শিকদার ভারী আওয়াজে ফের প্রশ্ন করলেন, মেয়েটাকে সাজিদ? এবার আর নিশ্চুপ থাকতে পারলেন না সাজিদ শিকদার। মাথা নিচু করে ধীর গলায় বলে উঠলেন, আমার মেয়ে ভাইজান। সাজিদ শিকদারের সরল স্বীকারোক্তিতে উপস্থিত সকলের মাথায় বিনা মেঘে বজ্র পড়ার মতো অনুভূত হলো। সবার চোখ যেন কোটর সেরে বেরিয়ে আসার উপক্রম। তবে শান্ত থাকলেন সাদমান শিকদার। তুলনামূলক শীতল কণ্ঠে জানতে চাইলেন, ওর তো মেয়ে হয় কিভাবে? আর যদিও হয়ে থাকে তাহলে পুরোপুরি প্রিয়তার মতো দেখতে হলো কি করে? আবারও নিশ্চুপ হয়ে গেলেন সাজিদ শিকদার। কি হলো, উত্তর দে। চোখ বন্ধ করে নিজের অসহায়ত্বের পরিমাপ করলেন সাজিদ শিকদার। যেহেতু সব সামনে চলে এসেছে, তাই আর কথা লুকিয়ে মিথ্যাবাদী সাজার কোনো ইচ্ছে নেই। তাই চোখ বন্ধ রেখেই বলে উঠলেন, ওরা দুজন আইডেন্টিক্যাল টুইন্স ভাইজান। 99.98% সিমিলার জেনেটিক ডিসঅর্ডার আছে, তাই একই রকম দেখতে। কি? অনন্যা বেগমের পা টলে গেল সাজিদ শিকদারের কথা শুনে। সাজিদ শিকদার ফের স্বীকার করলেন, জি ভাইজান, ওরা দুজন যমজ, তাই একই রকম দেখতে। আর দুজনেই আমার মেয়ে, এই বাড়ির মেয়ে। সাদমান শিকদার জিজ্ঞেস করলেন, তাহলে এই কথাটা আমরা কেউ জানি না কেন? ডাক্তার বলেছিল যমজ মেয়েরা মধ্যে একজন মারা গেছে, তাহলে কি সেটা মিথ্যা ছিল? সাজিদ শিকদার বললেন, হ্যাঁ ভাইজান, মিথ্যে ছিল। ওই দিন রাতে একটা বাচ্চা মারা যায় নাই। আমি ওদের জন্মের পর দুজনের মধ্য থেকে একজনকে সরিয়ে নিয়েছিলাম। কেন? প্রিয়তার রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, কেননা উনি বলতে পারবেন না বড় আপু। ওনার ওই কথা বলার মুখও নেই। উনি যে কি পরিমাণ দুমুখ সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সাদমান শিকদার সহ সকলে হতবাক চোখে তাকালেন প্রিয়তার দিকে। প্রিয়তা ফের গর্জে উঠল, উনি যে কি পরিমাণ মিথ্যেবাদী, নিজ মতলবী আর স্বার্থপর সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। আই জাস্ট হেট হিম। ওনাকে আমার বাবা বলতেও ঘৃণা লাগে। উনি কোনোদিনও আমাদের কাউকে ভালোবাসেননি। উনি কোনোদিনও আমাকে ভালোবাসেনি, না ভালোবেসেছেন ভাইয়াকে আর না প্রিয়স্মিতাকে। সব ওনার লোক দেখানো নাটক ছিল বড়াব্বু। উনি যদি জীবনে কাউকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে সেটা একমাত্র তৃপ্তি বেগম। উনি তৃপ্তি বেগমের জন্য সব করতে পারেন, সব। প্রয়োজনে আমাদের 3 ভাই বোনকে খুনও করতে পারে, এতে ওনার হাতও কাঁপবে না। যে বাবাকে প্রিয়তা এত ভালোবাসত, সম্মান করত, সেই বাবার প্রতি প্রিয়তার এমন কটু বাক্য প্রয়োগ দেখে সকলে বাকরুদ্ধ হয়ে গেল। প্রিয়তা হাতের উল্টো পিঠে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা অশ্রু মুছে বলল, উনি কোনো দিনও 1 সেকেন্ডের জন্যও আমার আম্মুকে ভালোবাসেনি। শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে গেছে। ভালোবাসার নামে ঠকিয়েছেন সে। দিনের পর দিন মিথ্যা বলেছেন। উনি এতটাই খারাপ মানুষ যে আমার আম্মুকে ভালোবাসা আর সম্মান তো দেনইনি, উল্টো জন্মের পর আমার আম্মুর থেকে সন্তান চুরি করেছেন। জানো আম্মু, উনি তোমার মেয়েকে চুরি করে কোথায় নিয়ে দিয়েছেন? বলে অশ্রু চোখে অনন্যা বেগমের দিকে চাইল প্রিয়তা। অনন্যা বেগম পাথরের মতো দাঁড়িয়ে আছেন। প্রিয়তা চোখ মুছে বলা আরম্ভ করল, এই মানুষটা তোমার নবজাতক মেয়েকে তোমার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ওনার প্রথম স্ত্রীকে দিয়েছেন। আম্মু, তোমার কোল খালি করে উনি ওনার প্রথম স্ত্রীর কোল ভরিয়েছেন। আর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাকে অন্ধকারে রেখেছেন। এটা বলে যে তোমার মেয়ে মৃত। তোমার মেয়ে মরেনি আম্মু। ওই দেখো তোমার মেয়ে বেঁচে আছে। উনি আমাকে মিথ্যে বলেছেন, তোমাকে মিথ্যে বলেছেন, প্রিয়স্মিতাকে মিথ্যে বলেছেন, আমাদের সবাইকে মিথ্যে বলেছেন উনি। উনি সিলেটে চাকরি করতে যান না আম্মু। ওনার সংসার আছে ওখানে। ওনার একমাত্র ভালোবাসার মানুষ, যার জন্য উনি যা কিছু করতে পারেন। ওই যে দেখো, ওই মেয়েটা তোমার মেয়ে আম্মু। তোমার মেয়ে মরেনি, বেঁচে আছে। অনন্যা বেগম জল টলমলে চোখে একবার প্রিয়তার দিকে তাকিয়ে আরেকবার প্রিয়স্মিতার দিকে তাকালেন, কিন্তু কিছু বলতে পারলেন না। তার পূর্বেই চেতনা হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। আম্মু! দৌড়ে গিয়ে প্রিয়তা ও প্রিয়স্মিতা জড়িয়ে ধরল অনন্যা বেগমকে। প্রীতম অশ্রু চোখে ঘৃণা নিয়ে চেয়ে আছে বাবার দিকে, যে বাবাকে সে নিজের দীর্ঘ 31 বছরের জীবনের আইডল মনে করত। সেই বাবাই এত নিজ ভাবতেই ঘৃণায় শরীর গুলিয়ে আসছে প্রীতমের। এখন তো মনে হচ্ছে ওরাই যথেষ্ট ভালো।
ওরা যাই করে থাকুক, অন্তত ওদের চরিত্র খারাপ না। ঘৃণায় দৃষ্টি ফিরিয়ে নিল প্রীতম। তার হাত নিষ্পিস করছে, কিন্তু বাবা তো। প্রীতম দৌড়ে এসে অনন্যা বেগমকে কোলে তুলে নিল, বোনদের দিকে তাকিয়ে বলল, আর তোরা আমার সাথে। বলে মাকে কোলে নিয়ে ঘরে চলে গেল প্রীতম। প্রিয়তা আর প্রিয়স্মিতাও গেল পিছু পিছু। উপস্থিত এত মানুষের উদ্ভট দৃষ্টি উপেক্ষা করতে পারলেন না সাজিদ শিকদার। ওনার হাঁটুর বল ফুরিয়ে আসছে, কলিজাটা টুকরো। ছেলে মেয়েগুলোর কাছে আসছে অপরাধী, চরিত্রহীন, নিকৃষ্ট। সত্যি তো তাই। লজ্জায় অপমানে সাজিদ শিকদারের চোখ ভিজে উঠল। তিনি ফের বসে পড়লেন সোফায়। সাদমান শিকদার ছোট ভাইয়ের দিকে তেড়ে গিয়ে বললেন, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? তোর কলেজা কত বড়? কোন বাড়ির মেয়েকে বিয়ে করেছিস তুই? আর তোর সাহস কী করে হলো আমার বংশের মেয়েকে চুরি করার? খালিদ শিকদার পেছন থেকে জাপটে ধরলেন সাদমান শিকদারকে। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, শান্ত হন ভাইজান, বেশি চিৎকার দিলে আপনার বিপি হাই হয়ে যাবে। আপনি তো বলতেন আপনার সেজো ভাইয়ের মতোই ভাই হয় না, পুরো সিলেট ওর ওপর দিয়ে রেখেছিলেন। এখন বুঝলেন তো, আপনার ভাই অফিস সামলাতে যেত না, বউ সামলাতে যেত। সাদমান শিকদার যেন আরো রেগে গেলেন। সাজিদ শিকদারের চোখের জল ঝাপসা হয়ে যাওয়া চশমা খুলে চোখ মুছলেন। সাদমান শিকদারের পানে চেয়ে ভাঙা কণ্ঠে বললেন, আমার জীবনটা আপনি তছনছ করে দিলেন ভাইজান। বাড়ির এতগুলো মানুষের সামনে আমায় কাঠ করে দাঁড় করালেন, বাড়ির বাচ্চাদের সামনে ছোট করলেন। আসলে সত্যিটা তো আপনি খুব ভালো মতো জানতেন। মানলাম আমি অনন্যার সাথে অন্যায় করেছি, আমার ভালোবাসার কথা গোপন করেছি, আমার সব অন্যায় আমি স্বীকার করলাম। কিন্তু আপনি বলুন, সব দোষ কি আমার? আমি তো অনন্যাকে কখনো বিয়ে করতেই চাইনি। মনে পড়ে 35 বছর আগের কথা, আমি আপনার হাতে পায়ে ধরে বলেছিলাম আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। জবাবে আপনি কি বলেছিলেন? আর যা কিছু হয়েছে তার জন্য একমাত্র আপনি দায়ী ভাইজান। আমি অনন্যাকে ঠকাতে চাইনি, আমি তৃপ্তিকে ভালোবাসতাম, তৃপ্তির সাথে সংসার করতে চেয়েছিলাম, আমি তৃপ্তির সাথে সুখে থাকতাম। আমি অনন্যার সাথে একদম নিজেকে জোড়াতে চাইনি। তাকে বিয়ে করতে আপনি আমাকে বাধ্য করেছিলেন ভাইজান। আমাকে আপনি বলির পাঠা বানিয়ে জবাই করেছেন। হ্যাঁ, আমি মানছি আমার সন্তান চুরি উচিত হয়নি। কি করতাম বলেন? আমার ভালোবাসার মানুষের সাথে একটা পূর্ণ সংসারের বড় লোভ হয়েছিল। যদি অনন্যা আমার জীবনে না আসতো, আমি হয়তো কখনো বাবা ডাক শুনতে পেতাম না। সন্তান সুখ আমার কপাল থেকে উঠে যেত। আমার জীবনে যাদের টুকরোর মতো 3টে বাচ্চার বাবা হতে পারতাম না। আমার জীবনে যাদের টুকরোর মতো 3টে বাচ্চার বাবা হতে পারতাম না। কিন্তু তবুও আমি ভালোই থাকতাম। কারো কার্ড করে অপরাধী হয়ে দাঁড়াতে হতো না। নিজেকে প্রশ্ন করুন ভাইজান, ভালোবাসা অপরাধ নয়। এ বাড়িতে আগেও সবাই ভালোবেসেছে, এখনও সবাই ভালোবাসে। কাউকে আপনি আটকাতে পেরেছেন, কাউকে পারেননি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে উঠে চলে গেলেন সাজিদ শিকদার। সাদমান শিকদার নিশ্চুপ। দ্বিতীয় তলার রেলিং ধরে দাঁড়িয়ে হাই তুলল প্রণয়। শুদ্ধের পানে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, সিন শেষ, ক্লান্ত লাগছে, শর নিতে হবে, যাই আমি। শুদ্ধ শরীর টান টান করে জবাব দিল, দেখে ভালোই মজা পেয়েছি। আচ্ছা চল, কাল গোসল করিনি, গা দিয়ে কেমন পাঁঠা পাঁঠা গন্ধ বেরোচ্ছে। প্রণয় মুখ বিকৃত করে বলল, ছি শালা, একটু পর তোর গা দিয়ে সর পচা গন্ধে বেরোবে। প্রণয়ের খোঁচার পাত্তা দিল না শুদ্ধ। সজোরে পেটে একটা গুঁতো মেরে ওপরে চলে গেল। এত কেচ্ছা কাহিনী দেখে প্রহেলিকার মাথা ভন ভন করে চক্কর দিচ্ছে। এই বাড়ির পুরুষদের যেন কেচ্ছার কোনো শেষ নাই। তবে প্রিয়তার কয়েকটা কথায় প্রহেলিকার মনে অন্য সন্দেহ হচ্ছে। সে মনের সন্দেহে মনে পুষে রাখা পছন্দ করে না। তাই মনে মনে কিছু একটা ভেবে অনন্যা বেগমের ঘরের দিকে পা বাড়াতেই দেখলো প্রিয়তা এদিকেই আসছে। সাথে সাথেই পিলারের আড়ালে লুকিয়ে পড়ল প্রহেলিকা। প্রিয়তাকে উপরে উঠতে দেখে সন্তপনে পিছু নিল। প্রিয়তা রাগ অভিমান ছুঁড়ে ফেলে ফুরফুরে মনে নিজের জামা কাপড় বের করে সুটকেস ভরতে ভরতে গলা ছেড়ে গাইছে, আহা কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী। 2 চোখে ঘুম নাই রে আমার, 2 চোখে ঘুম নাই রে আমার। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। বিয়ে হয়ে গেল রে আমার, বিয়ে হয়ে গেল রে।
প্রহেলিকা বেশ অবাক হলো প্রিয়তাকে দেখে। মনে হচ্ছে না সে একটু আগে কাঁদছিল, তবে বেশিক্ষণ মনের কৌতূহল চেপে রাখতে পারল না। সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেই বসল, এসব গুছিয়ে কোথায় যাচ্ছিস তুই? প্রিয়তা কাপড় গোছানো থামিয়ে কপাল কুঁচকে তাকালো প্রহেলিকার দিকে, অতঃপর বিশাল একটা ভেটকি মেরে বলল, নিজের আসল ঘরে যাচ্ছি বড় আপা। প্রহেলিকা চমকে উঠে বলল, কিন্তু তোর ঘর তো এটাই। প্রিয়তা লজ্জা পাওয়ার ভান করে ঠোঁট টিপে হেসে বলল, যা কি বলো না দুষ্টু আপা, বিয়ের পর থোড়াই না বাপের ঘরে থাকে মেয়েরা। প্রহেলিকা চকিত হয়ে জিজ্ঞেস করল, হোয়াট, বিয়ে? প্রিয়তা আরো 10 গুণ নেতিয়ে গিয়ে ঢং করে উত্তর দিল, হ্যাঁ গো হ্যাঁ, বিয়ে করে নিয়েছি, তাই এখন বাক্স পেটরা গুছিয়ে স্বামীর ঘরে যাচ্ছি। প্রহেলিকার বুকটা কেমন অজানা ভয়ে মুচড়ে উঠল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, কে তোর স্বামী? প্রিয়তা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার ভাই। কি? প্রহেলিকার চোখ কপালে। প্রিয়তার সুটকেস গোছানো শেষ, তাই বিছানায় বসে থাকা কোকোকে কোলে নিয়ে বেরোতে বেরোতে বলল, হ্যাঁ গো হ্যাঁ, তোমার বড় ভাইকে পটিয়ে বিয়ে করে নিয়েছি। দেখো তোমাকে কত ভালোবাসি, তোমার সাথে চিপকে থাকবো বলে ঘরের মেয়ে ঘরেই থেকে গেলাম, তোমার ভাইকে পটিয়ে বিয়ে করে নিলাম। ভালো করেছি না বলো? তাই আজ থেকে ভাবি ডাকবা আমাকে, ওকে? প্রিয়তার হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ খারাপ হয়ে এলো প্রহেলিকার। পিছু পিছু হেঁটে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, দেখ প্রিয়তা, হেয়ালি করবি না। আমার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। প্রিয়তা সিঁড়ি বেয়ে 3 তলায় উঠতে উঠতে নাক সিটকে বলল, ছি, নিজের বড় ভাইয়ের বউকে কেউ নাম ধরে ডাকে? মেজম্মু তোমাকে সংস্কারটা একদম শেখাতে পারেনি। প্রহেলিকা বিরক্ত হয়ে বলল, এই প্রিয়, দাঁড়া দাঁড়া বলছি। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে তো ছাদ। চিল্লানিতে বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। প্রহেলিকার দিকে ফিরে চোখ রাঙিয়ে বলল, বড় ভাবি লাগি তোমার, এরপর থেকে সম্মানের সহিত বড় ভাবি বলে ডাকবে। তুমি যেমন আমার বড় আপু লাগো, আমিও তেমনি সম্পর্কের তোমার বড় ভাবি লাগি, ওকে? আর কোনো প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করছে না এখন। এ কথা বলে ছাদ পেরিয়ে প্রণয়ের ঘরের দিকে চলে গেল প্রিয়তা। প্রহেলিকার গলা শুকিয়ে গেল অজানা আশঙ্কায়। সে যা ভাবছে তাই হবে না তো? শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পানিতে শরীর ভিজিয়ে সকল ক্লান্তি ঝেড়ে ফিরছে প্রণয়। টানা 25 মিনিট লং শাওয়ার নিয়ে মাইন্ড রিল্যাক্স করছে। ঠান্ডা মাথায় পরবর্তী সব শখ কষে ফেলছে তার নেক্সট মিশন। সে খুব ভালো মতো জানে এবার তাকে কি করতে হবে। এ সকল জটিল ভাবনা চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলল। শাওয়ার শেষ করল প্রণয়। কোমরে সদেব টাওয়াল জড়িয়ে চুল ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বের হলো। উন্মুক্ত ফর্সা কাঁধ পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ জলের ধারা। নিয়মিত জিম করার ফলে বুক এবং কাঁধের পেশিগুলো আগের থেকেও বেশি টান টান হয়েছে। প্রণয়ের সামনে এগোতেই শুনতে পেল, এই ঘরে যখন আমি যাই মাঝে মাঝে একটা ব্যাটা দেখতে পাই। ফর্সা রঙা পায়ে আবার টাওয়াল পড়েছে, বড় বড় লোমওয়ালা পায়ে আবার টাওয়াল পড়েছে। চাচাতো জামাই আমায় পাগল করেছে। গান শুনে পা থামিয়ে দিল প্রণয়। কপালে ভাঁজ ফেলে পাশে তাকিয়ে দেখলো প্রিয়তা কোকোকে কোলে নিয়ে বিছানায় বসে আছে। আবার কেমন নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়েও আছে। প্রণয় ঝাড়া মেরে চুলের পানি ফেলে ওয়ার্ড্রপ থেকে শার্ট প্যান্ট বের করতে করতে বলল, টিস করছিস? প্রিয়তা বলল, ও মা, আপনি এত তাড়াতাড়ি বুঝে গেছেন? প্রণয় বলল, লাভ নেই। বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল প্রণয়। পাত্তা না পেয়ে প্রিয়তার মনের বেলুনটা মাঝ আকাশেই ফাটাস করে ফেটে গেল। তবে প্রিয়তাও হেরে যাওয়ার পাত্রী কথায়। লাভ তো সে করেই ছাড়বে। বন্ধ দরজার পানে চেয়ে মনে মনে পৈশাচিক হাসল প্রিয়তা। পাশের সেন্টার টেবিল থেকে প্রণয়ের ফটো ফ্রেমটা তুলে হাতে নিল। ছবিটার উপর হাত বুলাতে বুলাতে শয়তানি হেসে বলল, কতক্ষণ আর চোখ থাকতে অন্ধ সাজার অভিনয় করবেন স্বামী? সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে চামচ দিয়ে কিভাবে ঘি তুলতে হয় সেটা আপনার স্ত্রী খুব ভালো মতো জানে। প্রণয়ের থেকে মোটেও পাত্তা না পেয়ে মুখ চুন করে গালে হাত দিয়ে বসে আছে প্রিয়তা। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সামনের লম্বা চওড়া পরিপক্ক পুরুষটার দিকে। প্রণয় হাত দিয়ে ব্রাশ ব্রাশ করে করে চুলে জেল অ্যাপ্লাই করছে। তার গেট আপ দেখে বোঝা যাচ্ছে হয়তো কোথাও যাবে।
প্রিয় তার হাতে চুমু দিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল, কণ্ঠে সুর তুলে গান ধরল। রুক্ষ এলোমেলো চুলগুলোয় মন চায় যেন হাত বোলাই, দুই হাতে আদর করি গালটাকে, হৃদয়ে বেঁধে রাখি সুখটাকে। তোমায় দেখি শুধু না ফেলে পলক, হে যুবক, হে সুদর্শন যুবক, ক্যান আই টাচ ইউর এলোমেলো চুলগুলো? প্রণয় বলল। ফ্লোটিং করছিস? ইয়েস। বেয়াদব। প্রিয়তা বুকে হাত চেপে বিছানায় হেলে পড়ল। हाय कोई इंसान का बच्चा इतना हैंडसम भी हो सकता है? প্রিয়তা গড়াগড়ি খেয়ে টুকটুক করে এগিয়ে গেল প্রণয়ের কাছে। প্রণয়ের পায়ের পাতায় ভর দিয়ে শরীরে শরীর ঘেঁষে দাঁড়ালো। সদ্য জেল দেওয়া চুলগুলো এলোমেলো করে দিয়ে প্রিয়তা বলল। এত সেজেগুজে কোথায় যাচ্ছে না? হ্যাঁ, জানে না বিবাহিত পুরুষদের এত সাজা বারণ? প্রণয় বিরক্ত হলো না, চুল ঠিক করতে করতে বলল। আরেকটা বিয়ে করতে যাচ্ছে। প্রিয়তা মুখ বাঁকালো, মনে মনে জ্বলে উঠলেও মুখে প্রকাশ করলো না। প্রণয়ের ডার্ক রেড ঠোঁটের তর্জনী ছুঁয়ে বলল। একদম এসব অলক্ষণে কথা বলবেন না। আমি এমনিতে আপনার চন্দ্রমল্লিকা, রেগে গেলে কিন্তু মঞ্জুলিকা হয়ে যায় শিকদার সাহেব, ভুলে যাবেন না। প্রণয় গভীর চোখে তাকালো প্রিয়তার চঞ্চল দুধ চোখের গভীরে। দিন দিন মেয়েটার ভীষণ সাহস বাড়ছে। সে কি মেয়েটাকে ইদানিং একটু বেশি আদর দিয়ে ফেলেছে? প্রণয়ের ভারী ভারী তপ্ত নিঃশ্বাস এসে আশ্রে পড়ছে প্রিয়তার চোখ মুখে। কালচে লাল ঠোঁট দুটো, গাল ছুঁই ছুঁই দূরত্বে। গভীর বাদামি চোখে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তার মনে হচ্ছে তার শরীরটা আপনা আপনি গলে পানি হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে, বুক ধরফর করছে। নিজে থেকেই কথা বন্ধ হয়ে গেল প্রিয়তার। বেশিক্ষণ ওই নেশা ডোবানো চোখে তাকিয়ে থাকতে পারল না। লজ্জায় চোখ নামিয়ে নিল। ফর্সা গাল দুটো মুহূর্তেই রাঙ্গা হয়ে উঠল। এতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও লাল লাল গাল দেখে ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল প্রণয়। প্রিয়তার শরীর থেকে ছুটে আসা তীব্র মেলি ঘ্রাণ নাক বেয়ে সোজা হৃৎপিণ্ডে ধাক্কা দিচ্ছে। ঢোক গিলল সে। দু হাতে কোমর চেপে ধরে হ্যাসকা টানে একদম কাছে নিয়ে এলো প্রণয়। প্রিয়তার মুখের উপর ঝুঁকে গিয়ে বেসামাল কণ্ঠে বলল। রূপ দেখিয়ে পাগল বানাচ্ছিস? কেঁপে উঠল প্রিয়তা, শার্ট খামচে ধরে কাপা কণ্ঠে বলল। আপনি পাগল হচ্ছেন? হ্যাঁ, খুব। বিশ্বাস কর, নিজেকে সত্যিকারের পাগল লাগছে। তাহলে তাহলে কি করব বল? তোকে কাছে টেনে নেব? শুতে পারবি তুই? সামলাতে পারবি আমায়? এক রাতে তোর এই ছোট্ট শরীরে অগণিত দাগ পড়বে, কাঁদবি তুই, ছটফট করবি, তখন আমিও সাহায্য করতে পারবো না। তুই যে বড্ড নরম, বড্ড আতুরে, তোকে ব্যথা দিয়ে তৃপ্তি পেতে ইচ্ছে করে না। প্রণয় আর কিছু বলবে তার আগেই ড্রেসিং টেবিলের উপরে কর্কশ আওয়াজে ফোন ভেজে উঠল। তীক্ষ্ণ শব্দে ঘোর কেটে গেল দুজনের। একই সঙ্গে বিরক্ত হলো তারা। প্রণয় বিরক্ত নিয়ে তাকালো ফোনের দিকে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে তৎক্ষণাৎ গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার বাসনা জাগ্রত হলো মনে, কিন্তু দুঃসাহসী যন্ত্রটা তখনও বেজেই চলছে। হ্যালো স্যার। ওকে, গ্রেট জব, আই উইল কাম আপ টু 30 মিনিটস। ওকে স্যার। প্রণয় ফোন কেটে দিয়ে শান্ত চোখে তাকালো প্রিয়তার দিকে। এখন আর গালে গোলাপি আভাটা নেই। সে লম্বা লম্বা শ্বাস ফেলে কাকে জানি ফোন দিয়ে বলল। 2 মিনিটের মধ্যে এক বাটি নারকেল তেল নিয়ে আয়, আর সাথে নাইলনের মোটা মোটা দুটো দড়ি নিয়ে আসবি, তাড়াতাড়ি আয়। বলে ফোন কেটে দিল প্রণয়। কথা শুনে চোখ বড় বড় করে ফেলল প্রিয়তা। 2 মিনিটের মধ্যেই হন্তদন্ত হয়ে দৌড়ে ঘরে প্রবেশ করলো তন্ময়। এক হাতে তেল আর এক হাতে দড়ি। প্রিয়তার মুখের রং উড়ে গেল এগুলো দেখে। সে ঢোক গিলে ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের মতিগতি তার সুবিধার ঠেকছে না। তন্ময় শয়তানি হেসে মনে মনে বিড়বিড়িয়ে বলল। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিবে পরাণ। প্রণয় প্রিয়তার হাত ধরতে যেতেই ফোঁস করে হাত ছাড়িয়ে দৌড় দিল প্রিয়তা। প্রণয় শার্টের হাতা গুটিয়ে পিছু নিতে নিতে বলল। একদম পারাবি না, দাঁড়া দাঁড়া বলছে, দৌড়তে পারলে তোর খবর করে ছাড়বো। প্রিয়তা দৌড়াতে দৌড়াতে সিঁড়ি নামতে নামতে বলল। আমি আপনার পায়ে পড়ি প্রণয় ভাই, আমার মতো এত সুন্দর কিউট সুইট একটা বাবুর সাথে এমন নির্দয় আচরণ করবেন না, আল্লাহ সইবেন না। আমি মাত্র 2 দিন আগে হেরাসপা করেছি, পাক্কা 50,000 টাকা নিয়েছে, একটা টাকাও কম নেয়নি। তুই দাঁড়াবি কিনা বেয়াদব?
তো কি ভাবছিস তোকে ধরতে পারবো না? চুল তেল দিস না কয় হাজার বছর, দাঁড়া বলছি। কিন্তু প্রিয়তা কি আর এসব শোনার পাত্রী? প্রথমে 3 তলা, তারপর 2 তলা, তারপর 1 তলায় দৌড়ে নেমে গেল প্রিয়তা। পেছনে প্রণয় আর তার পেছনে তেলের বাটি নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছে তন্ময়। সবাই হা করে উপভোগ করছে সেই দৃশ্য। ড্রয়িং রুমের সোফায় বসে অফিসের কাজ করছিলেন প্রেম। প্রিয়তা দৌড়ে এসে তার পেছনে লুকালো, আতঙ্কিত কণ্ঠে বলল, ছোটদা প্লিজ বাঁচাও, তোমার জল্লাদ ভাই আমার গর্দান নেবে। প্রেম সাবধানে নজরে দেখলো পরিস্থিতি সুবিধার নয়। ভাইয়ের সাথে তর্কে জড়ানোর সাহস সে রাখে না, এই বাদরকে নিয়ে তো নয়। তাই চুপচাপ সরে পড়ল। বড় ভাইয়ের কাছে নিরাশ হলো প্রিয়তা। সব মির্জাফরের দল বলে বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে দৌড় দিল। প্রিয়স্মিতা ভ্রু কুঁচকে চেয়ে আছে ওদের দুজনের দিকে। বিষয়টা যে তার মোটেই পছন্দ হচ্ছে না, এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। জান, দাঁড়া বলছি, তোর চুল আর ঘোড়ার লেজের মধ্যে কোনো পার্থক্য নেই। বাড়ির চারিপাশে ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে এসে খপ করে প্রিয়তাকে ধরে ফেলল প্রণয়। প্রিয়তা কান্না মিশ্রিত কণ্ঠে ঠোঁট উল্টে বলল, প্লিজ প্রণয় ভাই, আমি চুলে তেল দেবো না, পুরো স্পা খারাপ হয়ে যাবে প্লিজ। কত এক্সপেন্সিভ হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করি জানেন, সব খারাপ হয়ে যাবে এই 40 টাকার নারকেল তেলের জন্য। কিন্তু প্রণয় ওর কথা কানেই নিল না। হাত ধরে হির হির করে টানতে টানতে এনে পুকুর পাড়ের বাঁধানো ব্রেঞ্চে বসালো। তন্ময় শয়তানি হেসে বোনের দিকে তাকালো। এই মহিলা তাকে অনেক জ্বালিয়েছে, তার হালকা প্রতিশোধ আর কি। এই নাও দাদান তেল, একদম খাঁটি, এক্ষুনি টিন থেকে তেলে নিয়ে আসছি। বলে তেলের বাটি এগিয়ে দিল তন্ময়। প্রণয় প্রিয়তার কোনো কাকুতি মিনতি শুনল না। হাঁটু ছাড়া সিল্কি লতানো চুলগুলো পুরো তেলের ড্রামে চুবিয়ে দিল। বেচারি প্রিয়তা হাত পা ছড়িয়ে কান্নাই করে দিল শেষ পর্যন্ত। প্রণয় তন্ময়কে চোখের ইশারায় কিছু একটা বোঝাতেই চলে গেল তন্ময়। প্রণয় প্রিয়তার তেল তেলে গালে টপাটপ দুটো চুমু খেয়ে লম্বা চুলগুলোতে দুপাশে দুটা বেনি করতে করতে বলল, চুলে তেল না দিলে চুলের গোড়া দুর্বল হয়, জানিস না? এখন থেকে আগের মতো প্রতি সপ্তাহে 2 দিন তোকে মাথায় তেল দিয়ে দেবো, কেমন? প্রিয়তা মুখ বাঁকালো। আদিক্ষেতা কিছু বললি? বললাম আহা আমার প্রতি কি ভালোবাসা। এই নাও দাদান। বলে প্রণয়ের হাতে বড় দুটো চকলেট দিল তন্ময়। প্রণয় একটা তন্ময়কে দিয়ে বলল, এটা তোর। তন্ময় তো খুশিতে আটখানা হয়ে চকলেট নিয়ে দৌড় দিল। প্রণয় অন্যটা প্রিয়তার হাতে দিয়ে গাল টেনে বলল, আমি না আসা পর্যন্ত যদি এই তেল চুল থেকে নড়েছে, তাহলে তোর একদিন কি আমার যে কদিন লাগে। কি বললাম? আমার একদিন না হলে আপনার যে কদিন লাগে। ভেরি গুড। আমি রাতে এসে হেয়ার ওয়াশ করিয়ে চুলে সিরাম লাগিয়ে দেবো। এর বেশি উস্তাদি যেন না হয়, ওকে? ওকে। ব্রেভ গার্ল, নে একটা হামি দে। বলে গালটা এগিয়ে দিল প্রণয়। প্রিয়তা মনে মনে জ্বলে গেলেও সুযোগটা লুফে নিল। কষিয়ে একটা চুমু খেলো প্রণয়ের গালে। টাটা প্রিন্সেস। বলে প্রিয়তার কপালে চুমু দিয়ে চলে গেল প্রণয়। মনে মনে রাগে লুচির মতো ফুলে উঠল প্রিয়তা। এই হারে বজ্জাত বেটা এক চুলও পাল্টায়নি। প্রিয়তা নিজের বেনি দুটো ধরে দেখলো সেগুলো দিয়ে তেল চুয়ে চুয়ে পড়ছে। হাত ভর্তি তেল দেখে নাক সিটকালো প্রিয়তা। বিড়বিড় করে প্রণয়কে গালমন্দ করতে করতে বলল, ইস বেয়াদব ছেলে, তোর কপালে বউ জুটবে না দেখিস, অবলা পেয়ে নির্যাতন করে দিলি তো। আমার ইস্পা শালা খচ্চর বেটা, নিজে তো জীবনে মাথায় তেলের একটা ফোঁটাও দেয় না, আর আমার মাথায় তেল চেটের শাকচুনি বানিয়ে দিল। ইস ধুর, স্বামী না এ একটা আসামি। প্রিয়তা কথা শেষ করতে পারল না। চারপাশ থেকে খিলখিল করে হাসির শব্দ ভেসে এলো। প্রিয়তা চোখ তুলে উপরে তাকিয়ে দেখলো অরণ্য, সমুদ্র, তন্ময়, রাজ আর প্রেম দাঁড়িয়ে হাসছে। এদের হাসি দেখে গা জ্বলে গেল প্রিয়তার। সবগুলো শত্রু। প্রিয়তা মুখ বেঁকিয়ে চলে গেল। ওহ মাই সান, আই এম ওয়েটিং ফর ইউ। জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। দেখো তোমার কুত্তাগুলো আমাকে কিভাবে বেঁধে রেখেছে। আমাকে এভাবে হার্ট করা তোমার একদম উচিত হচ্ছে না মাই সান। বিকৃত হেসে কথাগুলো বলল টিকে। তার ঠোঁট ফেটে মুখ দিয়ে রক্ত মিশ্রিত লালা পড়ছে। প্রণয় ওর সামনের চেয়ারে পা তুলে বসে আছে।
তার তীক্ষ্ণ বাঁকা দৃষ্টি ড্রিকের উপর নিক্ষিপ্ত। এটাকে এক চুলও বিশ্বাস নেই। কি ভাবছো মাইসান, আমাকে এক চুলো বিশ্বাস নেই? এই জন্যই আমার তোমাকে এত পছন্দ। এই গোটা আন্ডারওয়ার্ল্ডের তুমি একজন যে এই ডিকে কে হাড়ে হাড়ে চিনতে পেরেছো। পেনড্রাইভটা কোথায়? প্রণয়ের প্রশ্ন শুনে ঘর কাঁপিয়ে হেসে উঠলেন ডিকে বস। তার ছোট ছোট ধারালো চোখ দুটো যেন উড়ন্ত কোনো হিংস্র বাজের। প্রণয় কথা বলে টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই, তাই সোজা মাথায় গান পয়েন্ট করে বলল, Don't talk too unnecessary. Just say where the pen drive is. Otherwise, I will shoot you. তুমি have lost your goal time, my son. You are starting at the final end of destruction and very soon you will be finished. তুমি আমাকে মারতে পারবে না জাস্ট বিকজ আমাকে মারার সাথে সাথেই পেন ড্রাইভটা 18টা দেশের সরকারের হাতে নিজে থেকে পৌঁছে যাবে অটো সিস্টেম, মাই সান। তীব্র ক্রোধে ফেটে পড়ল প্রণয়। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে শুট করে দিল ডিকে বসের হাতে পায়ে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, তবুও মাথায় আগুন যেন ঠান্ডা হলো না প্রণয়ের। প্রণয়ের অবস্থা দেখে আরও জোরে হেসে উঠল ডিকে বস। ব্যথাতুর শব্দ না করে উল্টো রহস্যময় কণ্ঠে বলল, আমাকে তুমি আটকে রাখতে পারবে না মাই সান। বাই দ্য ওয়ে, শুনলাম তুমি আগে বিয়ে করেছো। কংগ্রেচুলেশন মাই সান, এনজয় ইউর ম্যারিড লাইফ, বাট রিমেম্বার ইউ উইল বি ফিনিশড ভেরি সুন। প্রণয়ের রাগ মাথা ছাড়িয়ে গেল। সজোরে লাথি মারল ডিকের মুখ বরাবর, তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না ডিকে। উল্টো বলল, গত সপ্তাহে তোমার পাচার করা 4000 মেয়ে জার্মান সোলজারদের হাতে আটক হয়েছে। তাদের মধ্যকার অনেকেই নাকি আবার তোমার টিমের অনেকজনকে দেখেছে। তাদের কেসও পৌঁছে গেছে 58টা কান্ট্রিতে। এএসআর এর সাম্রাজ্যের ঘড়ির কাঁটার সাথে টিকটিক করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিকের কথা শুনে প্রণয় ঘাবড়ালো না, তবে দু ভ্রুর মাঝে হালকা 2-4 লাইন রেখা দৃশ্যমান হলো। অতঃপর, জাভেদ, জাভেদ, ইয়েস স্যার। এটা যদি এখান থেকে পালিয়েছে, গুলি করে তোমার খুলে উড়ে দেব। মাইন্ডেড, যত গার্ডস লাগে লাগাও, বাট এটা যাতে না পারে। ওকে স্যার। বলে বেরিয়ে গেল প্রণয়। ডিকে বসের ঠোঁটে এখনো লেগে আছে পুরনো সেই রহস্যময় শয়তানি হাসি। কনকনে শীতের মধ্যেও এসি চলছে ফুল পাওয়ারে। প্রণয়ের ব্ল্যাঙ্কেটের নিচে মুখ ঢুকিয়ে আদরে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে প্রিয়তা। কাঁথা কম্বল সব কিছু থেকেই তীব্র একটা প্রণয় ভাই গন্ধ আসছে। এই ঘ্রাণের আবেশে ঘুমটাও জব্বর লেগেছে প্রিয়তার। নিষ্পাপ মুখখানা এখনো তেল চিকচিক করছে। খাট ছাড়িয়ে মেঝেতে ঝুলছে সকালের তেল চিটচিটে বেনি দুটো। ঘুমের মধ্যে আচমকা ঠোঁট কেঁপে উঠল প্রিয়তার। শরীর জুড়ে তীব্র বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। অতঃপর, ভূত শাকচুনি পিশাচ ভ্রমদিত, ও মা গো, ও বাবা গো, ভাইয়া গো, আপু গো, কই তোমরা? বাঁচাও আমায়, ঠান্ডা ভূত আমায় খেয়ে ফেললো। শীতের রাতে উদরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে এসব বকতে বকতে ধরফরিয়ে জেগে উঠল প্রিয়তা। সাথে সাথেই মুখ চেপে ধরল প্রণয়। চাপা গলায় ধমকে উঠে বলল, একদম চুপ। মাঝরাতে এভাবে চিৎকার করে মানুষকে কি বোঝাতে চাস? প্রণয়ের কণ্ঠ শুনে চুপ হয়ে গেল প্রিয়তা। তবে সকালের অত্যাচারের কথা মনে পড়তেই অভিমানে ফুলো ফুলো গাল দুটো আরো খানিক ফুলে উঠল। সামনের নির্দয় মানুষটার সাথে তার মতো বাচ্চা মেয়ের কোনো সম্পর্ক থাকতেই পারে না, তাই এই মানুষটার সাথে একটাও কথা বলবে না। এই শপথ নিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল প্রিয়তা। প্রিয়তাকে অভিমানে ফুলতে দেখে ঠোঁট কামড়ে হাসল প্রণয়। টি শার্ট সরিয়ে ঠান্ডা হাতটা উদরে চেপে ধরে ফের পেছন থেকে জড়িয়ে ধরল। সরবিত ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, অভিমান করলে কিন্তু তোকে দারুণ লাগে, ভীষণ আদর পায়। পুরুষালী স্পর্শে সারা শরীর ঝিনঝিন করে উঠল প্রিয়তার। প্রণয়ের কণ্ঠে যেন ঘোর মাদকতার আভাস পেল প্রিয়তা। কি হলো, চুপ করে আছিস কেন? আমার দিকে ফের, তোকে একটু মন ভরে দেখি।
প্রিয়তা ঢোক গিল। সে শরীরের কাঁপন সামলাতে পারছে না। বেহেয়া শরীরটা বারবার কেঁপে কেঁপে নির্দয় পুরুষটাকে জানান দিচ্ছে সে শিহরিত হয় তার ছোঁয়ায়। প্রণয় প্রিয়তাকে চেপে আরো কাছে নিয়ে এলো। দুজনের দেহের দূরত্ব নেই এক চুলো। জান, প্রিয়তা এত আদর উপেক্ষা করতে পারছে না, তবুও নিশ্চুপ থেকে ঘাপটি মেরে পড়ে রইল। প্রিয়তার জবাব না পেয়ে অধৈর্য হলো প্রণয়। প্রিয়তার কাঁধের টি শার্ট টেনে সরিয়ে শব্দ করে চুমু খেলো। অন্তবাসের চিকন কালো ফিতাটা টেনে ধরে জোরে টান দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথেই ফর্সা চামড়ায় শব্দ করে আঘাত আনলো ফিতাটা। চোখ বন্ধ করে ব্ল্যাঙ্কেট খামচে ধরল প্রিয়তা। ঠোঁট দিয়ে আপনা আপনি ব্যথাতুর শব্দ বেরিয়ে গেল। আঘাতপ্রাপ্ত স্থানে সময় নিয়ে চুমু খেলো প্রণয়। অবুঝ কণ্ঠে শুধালো, ব্যথা পেয়েছো জান? আপনি যে ব্যথা না দিয়ে আদর দেন না, এটা আমি বেশ ভালোই জানি। ঠোঁট কামড়ে ধরে হাসলো প্রণয়। মসৃণ কাঁধে গাল ঘষে দিয়ে বলল, বড়দের আদর ছোটদের জন্য বড় বড়ই কষ্টদায়ক হয় জান। এই আদরে ব্যথাটা প্রচুর। তো তুই ছোট হয়ে বড়দের আদর চাস কেন? হাসতে আপনার দাড়িতে খোঁচা লাগে প্রণয় ভাই, ব্যথা পাই। তাহলে আরো বেশি ব্যথা পাওয়ার জন্য মরে হচ্ছিস কেন? আর কেনই বা আমাকে বারবার সিরিয়াস করার চেষ্টা করিস? সিরিয়াসলি জান, সিরিয়াসলি জান, তোমাকে দেখলে আমি সিরিয়াস হয়ে যাই। তুই এত নরম, এত সুন্দর, এত লোভনীয় যে নিজের পুরুষত্ব দমিয়ে রাখা খুব কষ্ট। তার উপর তুই যেগুলো করিস, তোকে কি করতে মন চায় বল? প্রিয়তার সমগ্র সত্তা কাটা দিয়ে উঠেছে প্রণয়ের কথায়। এসব কি বলে এই লোকটা? ওনার মতো দামড়া একটা বেটাকে নাকি তার মতো বাচ্চা মেয়ে সিডিউস করার চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ, সমাজ এটা মানবে? এই ফিরে দিকে। প্রিয়তা ফিরল না, আরো ঘুটিয়ে গেল। প্রিন্সেস, একদম আদর লোভ দেখাবেন না, আমি মোটেও লোভিত না। আপনি কি করেছেন আমি ভুলে যাইনি কিছু। রাতে আসবেন বলে মাঝরাতে এসেছেন, আর আমি মাথায় তেলের ড্রাম নিয়ে এখনো ঘুরছি। আচ্ছা সকালে ধুয়ে দেব, এখন ফিরে আমার দিকে। আই নিড মেন্টাল পিস জান, আই এম ক্রেভিং ফর ইউ। বজ্জাত লোকটার উপর অভিমান করেও থাকতে পারে না প্রিয়তা। প্রণয় আর ধৈর্য ধরতে পারল না, টেনে তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। আধো আলো আধারিতেও প্রিয়তার মায়াময় মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে প্রণয়। বুকটা জুড়ে যাচ্ছে প্রশান্তিতে। আহ, এই ছোট্ট মেয়েটাতে এত সুখ কেন? এত মায়া মায়া লাগে না? এই মেয়েটার অভাব এত তীব্রতার সাথে পোড়ায় কেন? জানে না প্রণয়, শুধু জানে সবটুকু দিয়ে এই মেয়েটাকে আগলে রাখতে হবে। প্রিয়তার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল প্রণয়। সামনে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে আহত কণ্ঠে বলল, আমার সব সুখ তোর মাঝে। আমার সুখটুকু নিয়ে কখনো পালাস না জান, কখনো আমি ভুল বুঝিস না। পুরো পৃথিবীর সবাই আমায় নিকৃষ্ট বলে ঘৃণা করলেও তোর চোখে আমি কখনোই ঘৃণা দেখতে পারবো না। তোর মনে আমার জন্য ঘৃণা জন্ম নেওয়ার আগে তুই আমাকে শেষ করে দিস। এই দেখ, এখানটায় তোর বাস, এখানে চোখ বন্ধ করে ছুরি চালিয়ে দিস, তবুও ঘৃণা করিস না। প্রিয়তার হাতটা টেনে বুকের বাঁ পাশে চেপে ধরে কথাগুলো বলল প্রণয়। হাসলো প্রিয়তা। প্রণয়ের দু গালে হাত রেখে আত্মবিশ্বাসের সহিত বলল, আমার প্রণয় ভাই কখনো ভুল করতেই পারে না। প্রণয় শিকদার স্বয়ং এই কথা বললেও আমি বিশ্বাস করব না, কারণ আমি চিনি আমার প্রণয় ভাইকে। আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে। ইজ আ পারফেক্ট ম্যান। জবাব শুনে প্রণয়ের হাসি মলিন হয়ে গেল। এসব নিয়ে আর ভাবতে ইচ্ছা করলো না। শরীর এখন আরাম চায়। প্রণয় নিভু নিভু চোখে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, অনেক বকবক করে ফেলেছিস। এখন তুই আমার বুকে আসবি নাকি আমি তোর বুকে যাব? কেন? বুকে নিলে কি হবে? আমার সব ক্লান্তিরে বিশ্রাম নিতে চাই জান, তোর গায়ের গন্ধে ঘুমোতে চায়। প্রিয়তার ভীষণ মায়া লাগলো। আচ্ছা আসুন বলে দু হাত মেলে দিল প্রিয়তা। বলতে দেরি, কিন্তু প্রিয়তার বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না প্রণয়ের। নিজের ভারী শরীরের সবটুকু ভার ছেড়ে দিল প্রিয়তার উপর। জড়িয়ে ধরে আবেশে নাক মুখ ডুবিয়ে দিল প্রিয়তার বুকে। প্রিয়তা হাঁ করে নিঃশ্বাস ফেলল। প্রণয়ের শরীরের ভারে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার, তবু বড্ড ভালো লাগছে। এত সুখও বুঝি তার কপালে লেখা ছিল। প্রিয়তা দু হাতে আস্তে আস্তে প্রণয়ের চুল টেনে দিতে লাগলো।
চওড়া কপালে নিচু হয়ে চুমু খেয়ে বলল, বয়সে তো বুড়ো হয়ে গেছেন, তাহলে কাজকর্ম এমন বাবুদের মতো কেন? প্রণয় ঘুমু ঘুমু কণ্ঠে জবাব দিল। তোর জন্য। হয়েছে, আর আদর দেখাতে হবে না, ঘুমান। প্রণয় আর কিছু শুনলই না, তার পূর্বেই ঘুমের দেশে পাড়ি জমালো। কতদিন পর আবারও হাই পাওয়ারের স্লিপিং পিল ছাড়াই ঘুম এলো। এটাই বুঝি মানসিক সুখ।